ঢাকায় ফেরা নিশ্চিতে নজিরবিহীন সমন্বয়হীনতা, জনস্রোতে বাড়ল স্বাস্থ্য জীবনের ঝুঁকি, আরও 231 মৃত্যু। কারখানা চালু হওয়ায় স্বস্তি মালিকদের। অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ শুরু আজ। 7 আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে পাবেন গর্ভবতী প্রসূতিরাও। পটিয়া হুইপের টিকা কেলেঙ্কারি। মহামারীর মধ্যে ডেঙ্গুর প্রকোপ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই 2 শতাধিক রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। আগস্টেই নির্মূলের ঘোষণা। দেশের অগ্রযাত্রা ব্যাহত করতেই বঙ্গবন্ধুকে হত্যা, বললেন প্রধানমন্ত্রী। করোনার কারণে শোকাবহ আগস্টের সীমিত কর্মসূচি। বিপুল সম্পদের সন্ধান মিলেছে হেলেনা জাহাঙ্গীরের। প্রতারণার অভিযোগে চিকিৎসা বিজ্ঞানী ইশরাত রফিক গ্রেফতার। 2 মামলায় কারাগারে চিত্রনায়িকায় একা। 90% আফগানিস্তান দখলে নেওয়ার দাবি তালেবানদের। প্রতিদিনই তুমুল লড়াই। তিউনিসিয়া উপকূল থেকে 394 অভিবাসন প্রত্যাশী উদ্ধার। এবং বাংলাদেশ অস্ট্রেলিয়া অনুশীলন শুরু। পদক প্রাপ্তি ছাড়াই শেষ হলো দেশের টোকিও মিশন। অলিম্পিকে দ্রুততম মানব হলেন ইতালির জ্যাকোবস। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি সালেজুর চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছি পুরো সংবাদে। প্রশাসনের সমন্বয়হীন সিদ্ধান্ত আর বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ঝুঁকি নিয়ে রোববারও রাজধানীতে পৌঁছেছে শিল্প কারখানার শ্রমিকেরা। এরপর 2 দফায় লঞ্চ ও পরিবহন চালুর সিদ্ধান্ত বদলের ঘোষণা ও অনিশ্চয়তা কাটেনি রাজধানীমুখী মানুষের। রোববার সকাল থেকেই দেশের বিভিন্ন মহাসড়কে যানজটে আরও ভোগান্তিতে পড়েন মানুষ। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি পৌঁছয় আরও চরমে। ফখরুল ইসলামের রিপোর্ট। লকডাউনে শিল্প কারখানা চালুর প্রথম দিনেও মাওয়া দৌলতদিয়া ফেরিঘাটে ছিল রাজধানীমুখী মানুষের ঢল। যাতায়াতের সরকারি ঘোষণা থাকলেও শনিবার ঘাট থেকে ছাড়েনি লঞ্চ। পরে 2 দফায় সিদ্ধান্ত বদলে লঞ্চ চলাচলের সময় বাড়ানো হয় সোমবার সকাল পর্যন্ত। অনিশ্চয়তা নিয়ে যারা সড়ক পথে রাজধানী ফিরছিলেন তারাও আটকে পড়েন মহাসড়কে যানজটের ভোগান্তিতে। আর যারা রাজধানীতে প্রবেশ করেছেন তারাও রোববার সকালে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হয়েছেন। ভাড়া মনে করেন 3 গুণ বেশি প্রাইভেট কারে আসতে নামাইতেছে আমিন বাজারের ওইখানে। তো এখন এই আবার হাঁটতে হাঁটতে যাচ্ছি, এখানে গিয়ে গন্তব্য হচ্ছে নারায়ণগঞ্জ যাবো। আমি বরগুনা থেকে আসছি, কালকে 7টায় রওনা দিয়েছি, এখানে এই নামছি। অনেক কষ্ট হয়েছে আসতে। আমাকে 2 জনের কাছ থেকে ভাড়া নিয়েছে আপনার 7,500 টাকা, 7,500 টাকা। সড়কে গাড়ি চলাচলের সীমিত সময় বেঁধে দেওয়ায় জেলা টার্মিনালগুলোতেও সংকটে পড়েছেন যাত্রীরা। একদিকে আমরা গাড়ি পাচ্ছি না, অন্যদিকে আমাদের চাকরি চলে যাচ্ছে। কলকারখানা সব খুলে দিয়েছে, এখন আমাদের তো কাজ করতে হবে, আমাদের কাজে তো যোগদান করতে হবে। আমরা যাত্রীদেরকে গন্তব্যে পৌঁছাই দিয়ে আমরাও আমাদের বাড়ি ঘরে পৌঁছতে চাই। পথে পথে ভোগান্তি আর স্বাস্থ্য ঝুঁকি নিয়ে যে যেভাবে পারছেন ছুটছেন রাজধানীতে। এদিকে সীমিত সময়ের জন্য রাজধানীতে চলাচল করেছে গণপরিবহন। এর আগে লকডাউনে যাতায়াতের ব্যবস্থা না করে শিল্প কারখানা চালুর ঘোষণায় স্বাস্থ্য ঝুঁকি আর চরম ভোগান্তি নিয়ে শুক্র ও শনিবার ফেরিঘাটে ঢল নামে রাজধানীমুখী মানুষের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। লকডাউনের মধ্যে রপ্তানিমুখী কারখানা খুলে দেয় সরকারের সিদ্ধান্তকে আত্মঘাতী বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব এই মন্তব্য করেন। তিনি বলেন, সরকার তুগলকি কারবার করছে। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব এ সময় বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার দায় নিয়ে এই মুহূর্তে সরকারের পদত্যাগ করা উচিত। সকল প্রকার নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তা ও আর্থিক সহায়তা ব্যতীত লকডাউন কখনোই কার্যকর হবে না। হঠাৎ রপ্তানিমুখী কলকারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তে কলকারখানায় কর্মরত শ্রমিকেরা আরো মারাত্মক ভোগান্তির সম্মুখীন হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় চরম ব্যর্থতার জন্য সকল দায় দায়িত্ব নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত। স্বাস্থ্যবিধি মেনে রোববার থেকে চালু হলো তৈরি পোশাক কারখানা। এতে স্বস্তি ফিরেছে মালিক শ্রমিক উভয়েরই মাঝে। আসার পথে দীর্ঘ ভোগান্তির পর কাজে যোগ দিয়ে অবশ্য খুশি শ্রমিকেরা। তবে মালিকরা বলছেন, প্রথম দিনে শ্রমিক উপস্থিতি কাঙ্ক্ষিত নয়। এদিকে রপ্তানি বাঁচাতে পোশাক মালিকদের অনুরোধে কারখানা খুলে দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে রপ্তানির সাথে জড়িত মালিক সংগঠনগুলো। সাভার প্রতিনিধি নাজমুল হুদার সহযোগিতায় সুলতান আহমেদের রিপোর্ট।
হঠাৎ সিদ্ধান্ত, কারখানা খুলে দেয়া হচ্ছে 1 আগস্ট থেকেই। এমন খবরে কেউ চাকুরি বাঁচাতে, কেউ আবার বেতন কাটার ভয়ে রাজধানীমুখী হতে শুরু করে শুক্রবার রাত থেকেই। তবে গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিকদের ঢাকায় ফেরাটা ছিল নিদারুণ ভোগান্তি দিয়ে পূর্ণ। অবশেষে রোববার সকাল থেকেই কাজে যোগ দেয় শ্রমিকরা। সাভার, গাজীপুর, আশুলিয়া সহ আশপাশের এলাকা আবারও মুখরিত শ্রমিকদের পদচারণায়। আগের সেই উদ্যমেই কাজ করতে দেখা গেছে শ্রমিকদের। চোখে মুখে উচ্ছ্বাসটাও স্পষ্ট। সামাজিক দূরত্ব মেনে খুব ভালোভাবে কাজ করতেছি। বাইরে সে ফ্যাক্টরির ভিতরে নিরাপদ আছে। ভালোভাবে হাত পরিষ্কার করে থাকি, বারবার ওয়াশ করি হাত পাও। কারখানা মালিকরা বলছেন স্বাস্থ্যবিধি নিয়ে সবচেয়ে বেশি নজর তাদের। তবে প্রথম দিনে শ্রমিক উপস্থিতি নিয়ে সন্তুষ্ট নয় বেশিরভাগ কারখানা মালিক। আজকে আমরা যে উপস্থিতি দেখেছি সেটা 70% মতো উপস্থিতি আছে, তো কোনো জায়গায় আরো কম আছে। তো সেই ক্ষেত্রে আমরা স্টাফের মাধ্যমে চেষ্টা করতেছি অন্তত ওদের সঙ্গে যোগাযোগ করে কিভাবে ওরা এই লকডাউনের পরে আমাদের এখানে আসতে পারে। আমাদের প্রতিষ্ঠানগুলো খোলা রেখে বিদেশের সাথে যে আমাদের সম্পর্কটা সেটা আমাদের অটুট থাকবে। আমাদের দেশে প্রচুর অর্ডার আসবে, বেকার সমস্যার সমাধান হবে। অবশ্য কারখানা খুলতে মালিকদের চেষ্টার কমতি ছিল না। বিজিএমইএ, বিকেএমইএ সহ সবগুলো তৈরি পোশাক সংগঠন কয়েক ধাপে বৈঠক করেছে মন্ত্রিপরিষদ সচিবের সাথে। দিয়েছেন প্রধানমন্ত্রী বরাবর চিঠিও। রপ্তানিমুখী শিল্পকে লকডাউনে আওতামুক্ত রেখেছেন, এজন্য আমি সরকার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। কোনো ফ্যাক্টরিতে তো কোনো স্বাস্থ্যবিধির ব্যাপারে কোনো ব্যত্যয় ঘটে, অবশ্যই তার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হবে বিজেপি থেকে। ছোট বড় সব কারখানায় দ্রুত শ্রমিকদের জন্য করোনার ভ্যাকসিন দেওয়ার দাবিও জানিয়েছেন মালিকরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবার দেশে করোনা পরিস্থিতির খবর। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যুর সংখ্যা বেড়েছে। একদিনে মারা গেছেন আরও 231 জন। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন 14,844 জন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত সংবাদ বুলেটিনে এসব তথ্য জানিয়েছে। দেশে পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন 12,64,328 জন। এদের মধ্যে মোট মারা গেছেন 20,916 জন। গত 24 ঘন্টায় 49,529টি নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 29.97%। আজ থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ পাবে রাজধানীর মানুষ। এদিকে 7 আগস্ট থেকে শুরু হচ্ছে করোনা টিকা প্রয়োগের প্রান্তিক পরিকল্পনা, যার মাধ্যমে সারা দেশের ইউনিয়ন পর্যায়েও দেয়া হবে করোনার টিকা। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, জাতীয় পরিচয়পত্র না থাকলেও বিশেষ ব্যবস্থায় টিকা পাবেন বয়োজ্যেষ্ঠরা। এদিকে হঠাৎ করে রপ্তানিমুখী জনস্রোত নিয়ে করোনা সংক্রমণ বৃদ্ধির শঙ্কায় পড়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। সারা দেশে বিপুল সংখ্যক মানুষের মাঝে টিকা প্রয়োগের জন্য মহাপরিকল্পনা হাতে নিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ, যার মাধ্যমে দেশের ইউনিয়ন পর্যায়েও টিকা পাবেন সকলে। এর ফলে বাড়বে টিকা কেন্দ্র, বয়োজ্যেষ্ঠদের জন্য থাকছে জাতীয় পরিচয়পত্র ছাড়াই টিকা পাওয়ার ব্যবস্থা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্যমন্ত্রী জানান এই মাইক্রো প্ল্যানের বিস্তারিত। স্টেপটা হচ্ছে এরকম যে ইউনিয়ন পর্যায়ে আমরা যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে আমাদের পুরনো ইপিআই স্কেজুলে যেভাবে ভাগ করা আছে ওইভাবে ভাগ করে আমরা টিকাটা দেব। নিবন্ধন নাও করতে পারে তাহলেও তাদের টিকা দেওয়া হবে। তাদের যে আইডি কার্ড আছে, আইডি কার্ড দিয়ে দেখেই তাদের টিকা দেওয়া হবে। আইডি কার্ড যদি নাও থাকে আমরা বিশেষ ব্যবস্থায় তাদেরকে আমরা টিকা দেব। এদিকে যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজের অপেক্ষায় ছিলেন, ঢাকায় তারা টিকা পাবেন কাল থেকেই। সারা দেশে তা দেয়া হবে 7 তারিখ থেকে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আমরা কেন্দ্রকে নির্দেশনা দিয়েছি অ্যাস্ট্রাজেনেকা দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য একটি নির্দিষ্ট চিহ্ন দিতে হবে বা কোনো রকম ব্যানার লাগাতে হবে যে এখানে শুধুমাত্র অ্যাস্ট্রাজেনেকা দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। তবে করোনা বিধিনিষেধের মধ্যেই শিল্প কারখানায় কাজে যোগ দিতে যে হারে মানুষ ঢাকায় ফিরছে, তাতে সংক্রমণ আরও বৃদ্ধির শঙ্কা করছে স্বাস্থ্যসেবা বিভাগ। আমাদের দেশে তো করোনা এখনো ঊর্ধ্বমুখী। বিধিনিষেধ অবশ্যই থাকতে হবে, বিধিনিষেধের মধ্যেই বিধিনিষেধ মেনে কাজ করতে হবে। এছাড়াও সকল বয়সী মানুষের পাশাপাশি গর্ভবতী নারীদেরও টিকা প্রয়োগ করতে চায় স্বাস্থ্য অধিদপ্তর। এই বিষয়ে সুপারিশও করেছে টিকা কমিটি, যা এখন মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। করোনা টিকাদান নিয়ে সরকারি সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়েছেন চট্টগ্রাম 12 আসনের এমপি ও হুইপ শামসুল হক চৌধুরী। তার বাড়ির পাশেই নির্ধারিত সময়ের 1 সপ্তাহ আগেই 2000 মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে।
রীতিমতো ব্যানার, পোস্টার ও হুইপের মৌখিক অনুমতি নিয়ে এ কাজটি করেছেন হুইপ অনুসারী পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট মোহাম্মদ রবিউল হোসেন। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, প্রশাসন সহ সব মহলে। সরকারি সিদ্ধান্তের এক সপ্তাহ আগেই ওই কেন্দ্রে গণটিকা কার্যক্রম শুরু হওয়ায় তদন্তে নেমেছে স্বাস্থ্য বিভাগ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নে টিকাদান কেন্দ্র খোলার পোস্টার এটি। এখানে স্পষ্টভাবে শুক্রবার থেকে টিকাদানের কথা উল্লেখ করে নানাভাবে হুইপ শামসুল হকের প্রশংসা করা হয়েছে। এই পোস্টার প্রকাশের পর স্থানীয় মানুষকে মোবাইলে মেসেজ দেওয়া হয় টিকা নেয়ার জন্য। অনেকটা সরকারি আদেশের মতোই সেই মেসেজে উল্লেখ করা হয় টিকা কখন দেওয়া হবে। এই আয়োজনের বাস্তব রূপ ধরা পড়ে বিভিন্ন ছবিতে। একের পর এক মানুষ এসে টিকা নিতে থাকেন। সাধারণ এসব মানুষের জানার কথা নয় যে এই প্রক্রিয়ার কোনো বৈধতা নেই। এসব কর্মকাণ্ড পরিচালনা করছেন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও পটিয়া কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম। এলাকায় তিনি হুইপ শামসুল হকের ঘনিষ্ঠ বলেও পরিচিত। স্যার, এলাকাবাসী আমাকে ধরছে, ওরা নিবন্ধন করে রাখছে, আমি টিকা মারতে পারবো না। ঠিক আছে, তুমি একটু ব্যবস্থা করো, তুমি পারলে মেরে দাও। শুক্রবার একটা সময় পাইছি, সুতরাং আমি এই কাজটা গত শুক্রবারে নামাজের আগে সিদ্ধান্ত নিয়ে কাজটা আমি করছি। এই ঘটনা দেশের বড় বড় সংবাদ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টিকারী খবর। একজন হুইপ কোন ক্ষমতা বলে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অমান্য করতে পারেন, এখন সেটি বড় প্রশ্ন। আমি সাধারণত শুক্রবার সন্ধ্যার পরে জানতে পারি। জানার সাথে সাথে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিভিল সার্জনকে জানিয়েছি। আমি তো ছুটির দিন ছিল, আমি জানতাম না। আমার নলেজের বাইরে এই টিকাটা নেওয়া হয়েছে। যদি নিয়ে থাকে সেটা আমার নলেজের বাইরে। হুইপ শামসুল হকের এলাকার এই দুর্নীতি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা 2 কার্যদিবসের মধ্যে প্রতিবেদনের নির্দেশনা দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছেন। এটা আমরা জানতাম না, এটা বলতে পারি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে অবহিত করা হয় না। কিছু নীতিমালা আছে, এই নীতিমালাগুলো যথাযথভাবে সেখানে মেনে চলে করা, এটা টিকা দেওয়া হয়েছে কিনা, এগুলো এই তদন্ত কমিটি কিন্তু এগুলো খতিয়ে দেখবে। শুক্র ও শনিবার 2 দিনে পটিয়ার শোভনদণ্ডী ইউনিয়নের রাশিদাবাদ গ্রামে 3টি পৃথক স্থানে 2.5 থেকে 3,000 মানুষকে করোনার টিকা দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে করোনার মাঝে রাজধানীতে দ্রুতই বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই প্রায় 200-র মতো ডেঙ্গু রোগী রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় ভর্তি হচ্ছেন হাসপাতালে। যদিও বড় হাসপাতালগুলো কোভিড ডেডিকেটেড হওয়ায় ব্যাহত হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার সুযোগ। বিশেষজ্ঞরা বলছেন, করোনার মাঝে ডেঙ্গু আক্রান্তের এমন ঊর্ধ্বমুখী হার চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। প্রতি 1 বছরের ব্যবধানে ভয়াবহভাবে ফিরে আসছে ডেঙ্গুর প্রকোপ। সর্বশেষ 2019 সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন 1 লাখেরও বেশি মানুষ, আর সেবার মৃত্যুবরণ করেন 175 জন। এবছরও আক্রান্তের হার ঊর্ধ্বমুখী। গত 7 মাসেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 2300 জন। বেশিরভাগ রাজধানীবাসী সচেতন নন, আবার লকডাউনে রাজধানী ছেড়ে যাওয়াদের তালাবদ্ধ অনেক বাড়ি উর্বর ক্ষেত্র হয়ে উঠেছে এডিস মশার বংশবিস্তারে। একটু বৃষ্টিতেই খোলা পাত্র আর বারান্দার টবে জমছে পানি। এরই মধ্যে মশক নিধনে বিশেষ অভিযান শুরু করেছে 2 সিটি কর্পোরেশন। রাজধানীর অনেক হাসপাতালই কোভিড ডেডিকেটেড হওয়ায় রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে চিকিৎসা নিতে এসে। রাজধানীর মিটফোর্ড হাসপাতালে গিয়ে দেখা গেল ডেঙ্গু রোগীর বাড়তি ভিড়। ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক দিন দিন বাড়ছে এবং এই পরিস্থিতিটা আসলে গতবারও অনেক কম ছিল। অনেক জায়গায় পানি জমে থাকে, এই পানি থেকে মশাগুলো তৈরি হয় আর কি। অনেক মশার মারার মতো লোক যাওয়া আসা করে না ওই জায়গায়। করোনার পরিবর্তিত পরিস্থিতির কারণে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল সহ অনেক হাসপাতালই পুরোপুরি কোভিড হাসপাতালে রূপান্তরিত হয়েছে। এমন পরিস্থিতিতে নন কোভিড রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। গতবার এই হাসপাতালে 120 সিটের ডেঙ্গু ওয়ার্ড থাকলেও আগস্ট মাস থেকে এবার রোগী ভর্তি হচ্ছে না কোভিড ডেডিকেটেড হবার কারণে। করোনার চাপের জন্য যে আমাদের যে ম্যানেজমেন্ট, এটাকে বেশি আরো সক্ষমতা তৈরি করতে হবে। যে সমস্ত রোগীর প্লাটিলেট কমে যাচ্ছে অথবা তার বিভিন্ন জটিলতা দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু ভর্তির দরকার। আদারওয়াইজ কিন্তু সব রোগীর ভর্তিরও দরকার হয় না, তারা শুধু অবজারভেশনে থাকা। সংশ্লিষ্টরা বলছেন, যে কোনো উপায়ে নিয়ন্ত্রণে আনতে হবে ডেঙ্গুকে। করোনার হার ক্রমেই ঊর্ধ্বমুখী। এর মধ্যে ডেঙ্গু যদি মাথাচাড়া দিয়ে ওঠে তবে ভেঙে পড়তে পারে স্বাস্থ্য ব্যবস্থা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।
করোনা মহামারীর মধ্যেই ডেঙ্গুর প্রকোপের কারণে দেশ ও দেশের মানুষ এক ক্রান্তিকাল অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। রোববার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এডিস মশা নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক প্রচারণা বাড়াতে ওয়ার্ড কাউন্সিলরদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। এদিকে ডেঙ্গু বিরোধী প্রচারণায় আগস্ট মাস থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা শূন্যের কোঠায় নিয়ে আসায় ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির 2 মেয়র। কালের ভিতর দিয়ে যাচ্ছি। করোনা ভাইরাসের কারণে অনেক মানুষ অকাল মৃত্যুবরণ করছেন। এডিস মশার বাহিত রোগ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গত বছরের সীমানা লঙ্ঘন করেছে, অতিক্রম করেছে। আগামীকাল থেকে আমাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে তারা যেখানে যাবে এবং সেখানে নিজেরা স্বয়ং পরিদর্শন করবে, মহিলা কাউন্সিলররা করবে, সুপারভাইজাররা করবে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা করবে, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা করবে এবং সেখানে তার যা যা প্রয়োজন হবে সেই প্রয়োজনগুলো আমরা মেটাবো এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সেই সমন্বয়টা করে দেওয়া হবে। আমি অনুরোধ করব আপনাদেরকে এগিয়ে আসার জন্য। আমরা চাই না বাড়ি থেকে ফাইন করতে, আমরা চাই না কোনো যারা প্রজেক্ট ইঞ্জিনিয়ার আছে তাদেরকে জেল জরিমানা করতে। আমাদেরকে বাধ্য করবেন না আপনারা। এবারে শোকাবহ আগস্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান এবং খোন্দকার মোশতাকের সংশ্লিষ্টতা স্পষ্ট। শোকের মাস আগস্ট উপলক্ষে কৃষক লীগ আয়োজিত রক্তদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর খুনিদের জিয়াউর রহমান যেমন পৃষ্ঠপোষকতা করেছেন, পরবর্তীতে এই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন জেনারেল এরশাদ এবং বেগম খালেদা জিয়াও। শাহ আলী জয়ের রিপোর্ট। সম্পাদক শোকের মাসের প্রথম দিনে ধানমন্ডির 32 নম্বর প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্ত প্লাজমা দান এবং ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করে কৃষক লীগ। অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার ফুফু বেঁচে গিয়েছিলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে আর পরাজিত শক্তিকে প্রতিষ্ঠিত করতেই ঘাতকরা হত্যা করে জাতির জনককে। 15 আগস্টে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা বিবিসিতে যে ইন্টারভিউ দিয়েছিল, সেই ইন্টারভিউতেই কিন্তু তারা বলেছিল যে জিয়াউর রহমান তার সাথে তাদের যোগাযোগ ছিল, সম্পর্ক ছিল এবং সফল হতে পারলে সে তাদের পাশে থাকবে এই কথাও দিয়েছিল এবং সব রকম সহযোগিতাও করেছিল। কাজে মোশতাক জিয়ার যে সখ্যতা এবং তাদের যে এই কাজের সঙ্গে সম্পূর্ণ সম্পৃক্ততা, এটা তো স্পষ্ট। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু হত্যার পর যারাই ক্ষমতায় এসেছে তারাই প্রতিষ্ঠিত করেছে খুনিদের। জিয়াউর রহমান তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দেয়, ব্যবসা করার সুযোগ দেয়। জিয়ার পথ ধরে আমরা দেখেছি জেনারেল এরশাদ এই খুনিদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার সুযোগ দেয়। তার থেকেও এক ধাপ উপরে যে খালেদা জিয়া, এই খুনি রশিদকে পার্লামেন্টে ভোট চুরি 15 ফেব্রুয়ারি 96 সালে ভোট চুরি করে তাকে নিয়ে এসে পার্লামেন্টে বসায় বিরোধী দলের নেতার চেয়ারে। জাতির জনকের স্বপ্নের স্বদেশ গড়ে তুলে ক্ষুধা, দারিদ্র্য এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠাই জীবনের একমাত্র লক্ষ্য, এ কথা জানান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসি ফুটানো। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা ছাড়া 15 আগস্ট জাতীয় শোক দিবসের কোনো আয়োজনে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় শোক দিবস সংক্রান্ত আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি কথা বলেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকীর নিরাপত্তায় বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো তুলে ধরেন মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পুষ্পস্তবক টঙ্গিপাড়া সমাধিস্থলে ধানমন্ডি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর বনানীস্থ কবরস্থান সহ সারা দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে র্যাবের টহলও দৃশ্যমান থাকবে।
বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আয়োজিত সকল অনুষ্ঠানে গোয়েন্দা নজরদারি থাকবে। কোভিড-19 প্রতিরোধের লক্ষ্যে জাতীয় শোক দিবসের সকল অনুষ্ঠান স্থলে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ করা হবে। সংবাদ একটা বিরতি নিচ্ছি, আরো খবর নিয়ে ফিরব, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। নানা নামে নানা সংগঠন খুলেছে হেলেনা জাহাঙ্গীর, হয়েছেন অঢেল সম্পদের মালিক। আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি থেকে বহিষ্কৃত হওয়া হেলেনা রিমান্ডে আরও জানান, কুমিল্লার এমপি ও সিটি কর্পোরেশনের নির্বাচনে ইচ্ছা ছিল তার। এছাড়া সুখ্যাতির আশায় বিভিন্ন অপকর্ম করেছেন তিনি। এসব তথ্য জানান পুলিশের গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী। বিশেষায়িত টিম গঠন করা হয়েছে, তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন, ভিডিও বা অডিও তাকে দেখানো হচ্ছে। চেষ্টা করছি অনেক তথ্য সংগ্রহের জন্য, নেতিবাচক বা মানহানিকর যে কথা বলা, এই সম্বন্ধে বেশ কিছু তথ্য প্রমাণ কিন্তু আমাদের কাছে এসছে। এবং সামাজিক যোগাযোগ কোন কোন মাধ্যম ব্যবহার করে তিনি এইভাবে বিভিন্ন সম্মানজনক ব্যক্তির যে তাদেরকে মানহানি করার যে তার অপচেষ্টা, সেই বিষয়গুলো কিন্তু তারা লক্ষ্য করে দেখছেন। রাজধানী মিরপুর থেকে বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশি ও বিদেশি সংস্থার ভুয়া প্রতিনিধি পরিচয়ে প্রতারণার অভিযোগে কথিত তরুণ চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক বিশিষ্ট আলোচক ইশরাত রফিক ঈশিতাকে তার সহযোগী সহ গ্রেফতার করেছে র্যাব। ইশরাত রফিক ঈশিতার সহযোগী শহীদুল ইসলাম দিনারকেও গ্রেফতার করা হয়েছে। ঈশিতার বাসায় রোববার অভিযান চালিয়ে ভুয়া সিল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, 300 পিস ইয়াবা, 5 বোতল বিদেশি মদ, ইউনিফর্ম, ল্যাপটপ, ভুয়া সংবাদপত্র, প্রত্যয়নপত্র সহ মোবাইল ফোন জব্দ করা হয়। নিজেকে উপস্থাপন করা, যে এই ধরনের সেমিনার করা, বিভিন্ন প্রোগ্রাম করা, টক শোতে যাওয়া, এই কার্যক্রম সে আর বেসিক্যালি দিদার কাজ ছিল, যেহেতু সে পলিটিক্যালে পড়েছে, ডিপ্লোমা করেছে, এই ধরনের যোগাযোগের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া। এবং শি ইজ ব্রিলিয়ান্ট বিকজ অনেকগুলো আইপিটিভি রিলেটেড বা সামাজিক যোগাযোগ মাধ্যমকে ম্যানেজ করেছে, তাদেরকে সে বুঝাতে সক্ষম হয়েছে যে তার সার্টিফিকেটগুলো ফেক না। গৃহকর্মী নির্যাতন ও মাদক সহ হাতিরঝিল থানায় আটক হয়েছেন চিত্রনায়িকা একা। শনিবার বিকেলে হাতিরঝিল থানা পুলিশ 999-এ ফোন পেয়ে অভিযান চালায় একার বাসায়। গৃহকর্মী উদ্ধারের পাশাপাশি তাকে আটক করা হয় মাদক সহ। একার বিরুদ্ধে নারী শিশু দমন আইন ও মাদক দ্রব্য আইনে 2টি মামলার কথা জানিয়েছে হাতিরঝিল থানা পুলিশ। ঈদের আগে দিন টেহা দিছে ওই মাসিনে, আমি কাজ করে খাই, কালালি পারুকা হে করুকা, আমি থেকে টেহা দিব না, হ্যাঁ আমার হ্যাঁ কাম করি নেই কে হ্যাঁ কাজ। করোনা সংক্রমণ রোধে লকডাউন পরিস্থিতিতে দুস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন ঢাকা 18 আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব রহমান। রোববার দুপুরে উত্তরায় আজমপুর এলাকায় 1000 মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উত্তরা থানা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় এমপি মোহাম্মদ হাবিব রহমান বলেন, করোনার কারণে দেশে কেউ না খেয়ে থাকবে না, সেই ব্যবস্থা সরকারের আছে। দেশজুড়ে অসহায় মানুষের মাঝে চলমান ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে জয়পুরহাটে 1000 পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরা। রোববার 3 উপজেলায় এই সহায়তা কার্যক্রম চলে। স্বাস্থ্যবিধি মেনে সার্বিক ব্যবস্থাপনা করে দৈনিক কালের কণ্ঠের পাঠক ফোরাম শুভ সংঘ। আলমগীর চৌধুরীর পাঠানো তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। উত্তরাঞ্চলের রংপুর, বগুড়ার পর এবার জয়পুরহাটে খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করলো দেশের অন্যতম বড় ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরা। চাল, ডাল, তেল সহ বিভিন্ন নিত্যপণ্য জেলার আক্কেলপুর, খেতলাল ও কালাই উপজেলার মানুষের মাঝে রোববার বিতরণ করা হয়। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহানের এই উপহার দরিদ্রদের কাছে পৌঁছে দেওয়ার সার্বিক কার্যক্রম পরিচালনা করে শুভ সংঘ। এটা ভালো, খুশি হয়েছি। আর যে ব্যক্তিরা দিলেন তাদের যেন আল্লাহ তাআলা ভালো রাখেন। বসুন্ধরা গ্রুপ যে ত্রাণ দিচ্ছে, এটা হলো গরিবের জন্য, আমাদের জন্য সুবিধা। ভালো লাগছে, আল্লাহর কাছে যা পাইছে তা দোয়াও করেছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের নির্দেশে সারা দেশে এই কার্যক্রম চলবে বলে জানান শুভ সংঘের পরিচালক। আমরা সারা দেশেই ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রম শুরু করেছি।
ইতিমধ্যে আমরা রংপুর বিভাগে 24,000 পরিবারকে সহায়তা দিয়েছি। গত 4 দিনে আমরা বগুড়ার 4,000 মানুষকে সহায়তা দিয়েছি। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। বসুন্ধরা গ্রুপ এবং কালের কণ্ঠ শুভ সংঘের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আশা করি তাদের এই মহৎ উদ্যোগ সামনে আরো প্রসারিত হবে। দিনমজুর মানুষের মধ্যে যে ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে আসছেন, নিরন্ন মানুষের মুখে যে ভাত তুলে দিচ্ছেন, যে সহযোগিতা করছেন, এর জন্য আমি বসুন্ধরা গ্রুপকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। জয়পুরহাটে মোট 2,000 পরিবারকে এই সহায়তা প্রদানের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে নগদের সৌজন্যে বিশেষ আয়োজন বিজয় থেকে অর্জনে। করোনাকালে ই কমার্স বাণিজ্যে এসেছে যুগান্তকারী পরিবর্তন। এ সময়ে অনলাইন কেনাকাটা বেড়েছে প্রায় 3 গুণ। ই কমার্স প্রতিষ্ঠার সংগঠন ইক্যাব বলেছে, ডিজিটাল বাংলাদেশের বড় রূপান্তর ঘটেছে ই কমার্স খাতে। মহামারীর এই সময় বেড়েছে নতুন নতুন উদ্যোক্তার সংখ্যাও। এছাড়া স্মার্টফোন ব্যবহার এবং মোবাইল ব্যাংকিং সেবার হাত ধরে বড় বিপ্লব ঘটেছে অনলাইন কেনাকাটায়। অর্থনীতি বিশ্লেষকদের মতে, মানসম্মত পণ্য এবং আস্থা নিশ্চিত করে তা দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। সময় এখন ই কমার্সের। মাত্র 7 বছর আগে ই কমার্স বাণিজ্যের প্রসার শুরু হলেও চলতি বছর শেষের দেশীয় বাজার দাঁড়াবে 24,000 কোটি টাকা। এমন পরিসংখ্যান দিচ্ছে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইক্যাব। যা নিয়ে আশাবাদী হয়ে উঠছেন ই কমার্স উদ্যোক্তারাও। অনলাইন উদ্যোক্তারা বলছেন, করোনাকালে অনলাইনে পণ্যের চাহিদা বাড়ায় অনেক প্রতিষ্ঠানকে দ্রুত সরবরাহ নিশ্চিত করতে বাড়াতে হয়েছে লোকবল। ফলে এ খাতে কাজের সুযোগ তৈরি হয়েছে অনেক তরুণের। খাবারগুলো পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের কাজটা, তো এতে কিন্তু ওরাও উপকৃত হয় এবং আমরা কিন্তু একটা আয়ের পথ খুঁজে পেলাম। 7 ঘন্টা করি, এত মনে হয় 500-700 মানে যেদিন যেরকম হয়। করোনার এই সময়কে অনলাইন ব্যবসার কৌশল হিসেবে বেছে নিয়েছেন অনেক উদ্যোক্তা। এই যেমন খাবার সরবরাহ দিয়ে ফুড পান্ডার যাত্রা শুরু হলেও পরে যোগ হয় পান্ডামার্ট নামে আরেক প্রতিষ্ঠান, যেখানে চাল, ডাল, শাকসবজির মতো নিত্যপণ্য সহ 800 রকমের পণ্য বিক্রি করছে প্রতিষ্ঠানটি। আমাদের একটা অর্গ্যানিক গ্রোথ যেটাকে বলে, ওটা হয়েছে। প্যান্ডেমিকের কারণে আরোই বেড়ে গেছে, কারণ এখন মানুষজন আরো জোর করে এখন বাসার মধ্যেই তাদের থাকতে হচ্ছে। সো আমরাই চেষ্টা করছি তাদেরকে একটা সলিউশন বের করে আনার জন্য। ইক্যাবের হিসাবে সারা দেশে অনলাইনে দৈনিক অর্ডারের পরিমাণ এখন প্রায় 2 লাখ। সংগঠনটির সদস্য সংখ্যা ছাড়িয়েছে 1,500। করোনার এই সময়ে নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছে অন্তত 550 প্রতিষ্ঠান। উদ্যোক্তারা ই কমার্সের প্রতি অনেক বেশি আগ্রহী হচ্ছে। আর আমরা সেকেন্ড যে জিনিসটা দেখতে পাচ্ছি, অনেক কর্পোরেট কোম্পানি আমাদের মেম্বার হচ্ছে, যারা তাদের সেপারেট ই কমার্স উইং ডেভেলপমেন্ট করতেছে। তবে কেবল রাজধানী কেন্দ্রিক নয়, দ্রুতগতির ইন্টারনেট, মানসম্মত পণ্য এবং সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে ই বাণিজ্য রাজধানীর বাইরেও ছড়িয়ে দেওয়ার কথা বলছেন বিশ্লেষকরা। ইনফ্রাস্ট্রাকচারও দরকার, সাপোর্ট দরকার, আরো স্কিল এনহ্যান্সমেন্ট দরকার যারা অনলাইনে বিশেষ করে বিক্রির সাথে যুক্ত আছেন সেখানে। ডিজিটাল সার্ভিস বলি বা ই কমার্স বলি, সেগুলো যদি আসলে সারা দেশে ছড়িয়ে দিতে চাই, তাহলে সবচেয়ে বড় যে কাজটা করা দরকার সেটা হচ্ছে সারা দেশে ব্রডব্যান্ড ছড়িয়ে দেওয়া। অনলাইনে পণ্যের গুণগত মান এবং প্রতারণা ঠেকাতে এরই মধ্যে নীতিমালা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এক্ষেত্রে ক্রেতাদের বাড়তি সচেতনতার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বাংলাদেশ ভারতের মধ্য দিয়ে হলদিবাড়ি চিলাহাটি রেলপথ দিয়ে চালু হলো নিয়মিত পণ্যবাহী ট্রেন। রবিবার ভারতীয় রেলওয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের ডামডিম স্টেশন থেকে পাথর বোঝাই প্রথম মালবাহী ট্রেন বাংলাদেশে পাঠায়। হলদিবাড়ি চিলাহাটি রুটটি 1965 সালের পর থেকে বন্ধ ছিল। গত বছর ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ভার্চুয়াল সভায় এই রুটটি উদ্বোধন করেন। মূলত ভারত থেকে পাথর, চুনাপাথর কিংবা বোল্ডার, খাদ্যশস্য, তাজা ফল, রাসায়নিক সার, কাঠ এবং টিম্বার সহ বেশ কিছু পণ্য এই রেলপথ দিয়ে বাংলাদেশে ঢুকবে। আর বাংলাদেশ রপ্তানিযোগ্য সব পণ্যই ভারতের বাজারে যেতে পারবে। ফলে দুদেশের বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমরা ফার্স্ট এনজেপির দিকে রওনা, নিউ জলপাইগুড়ির দিকে রওনা দিয়ে হলদিবাড়ি এসেছি। ওইখানে সমস্ত কাগজপত্র ক্লিয়ার করে হলদিবাড়ির দিকে আমরা 15টা রওনা দিয়েছি। আর
চিলাটি এসেছি। প্রথম চালান ছিল প্রায় 56 বছর পরে, এটা এখন সামনে আমরা রেগুলার ইন্টারভ্যালে আমরা দেখতে পারবো। করোনা পরিস্থিতির উন্নতি হলে নিশ্চয়ই আমরা দেখতে পাবো যে বাংলাদেশ এবং ভারতের যাত্রীগণ তারা সহজে দার্জিলিং, গ্যাংটক সহ ভারতের সবগুলো পর্যটন স্থানে তারা সহজে ভ্রমণ করতে পারবেন। সংবাদ আরেকটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। রাজধানী বাড়িধারা থেকে মডেল ফারিয়া, মাহবুব পিয়াসা এবং শ্যামলী থেকে মডেল মৌ আক্তারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার রাতে এই দুই মডেলের বাসায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পিয়াসা ও মৌয়ের বাসা থেকে মদ, ইয়াবা, সীসাসহ নানা ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ব্ল্যাকমেল করে অর্থ আদায়ের অভিযোগে দুই মডেলকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। আমরা সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাড়িধারা একটি বাসায় এবং মোহাম্মদপুরে একটি বাসায় আমরা অভিযান পরিচালনা করেছি। বাড়িধারা বাসাটি হচ্ছে পিয়াসা থাকেন আর এই বাসা থাকেন মৌ। তাদের বিরুদ্ধে তারা হলো একটা সংঘবদ্ধ ব্ল্যাকমেলিং চক্রের সদস্য। তারা প্রায়শই তাদের বাসাগুলিতে ভর্তি বয়সী উচ্চবিত্তের সন্তানদেরকে তারা নিয়ে আসে। সেখানে এসে তারা তাদের সাথে বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি তুলে তাদেরকে এই ছবিগুলি ধারণ করে তারা তাদের বাবা মা, ভাই বোন, আত্মীয়স্বজনকে তারা দেখাবে বলে তারা ভয় দেখায়, যার প্রেক্ষিতে উচ্চবিত্ত মধ্যবিত্তের সন্তানেরা বা উচ্চবিত্তের এরা তাদের কাছে বিভিন্ন সময় টাকা দিয়েও ম্যানেজ করতে পারে না। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারের বিমানবন্দরে রকেট হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। ফলে আপাতত বাতিল করা হয়েছে সব ফ্লাইট। এছাড়া সরকারি বাহিনীর কাছ থেকে নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টায় দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে 3টি প্রধান শহরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র তালেবান যোদ্ধাদের তুমুল লড়াই চলছে বলে জানিয়েছে রয়টার্স। জঙ্গি গোষ্ঠীটির দাবি দেশটির 90% এলাকা তাদের দখলে। ভূমধ্য সাগর থেকে 394 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে জার্মান এবং ফ্রান্সের এনজিওর দুটি চ্যারিটি জাহাজ। তিউনিসিয়া থেকে 68 কিলোমিটার দূরে সি ওয়াচ 3 এবং ওশেন ভাইকিং নামে জাহাজ দুটি প্রায় 6 ঘন্টা ব্যাপী এই উদ্ধার অভিযান চালায়। একটি কাঠের নৌকোয় ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই করছিল। এতে করে অনেকেই পানিতে পড়ে যায়। সেখান থেকে 141 জনকে তুলে নেয় সি ওয়াচ 3-তে এবং বাকিদের তুলে নেওয়া হয় ওশেন ভাইকিংয়ে। এবারে জানাবো প্রবাসের খবর। ইতালিতে বাংলাদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা তৃতীয় ধাপে আবারও বেড়েছে। আগামী 30 আগস্ট পর্যন্ত বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কার নাগরিকদের দেশটিতে প্রবেশ করতে দেওয়া হবে না। এতে করে বাংলাদেশে আটকে পড়া ইতালি প্রবাসীরা পড়েছেন বিপাকে। ইতালি ফেরার আকুতি তাদের। ইতালি প্রতিনিধি নাজমুল হোসেনের তথ্যচিত্র নিয়ে আসমাতুলির ডেস্ক রিপোর্ট। তৃতীয়বারের মতো বাংলাদেশি নাগরিকদের ইতালি প্রবেশের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলো। এতে করে বাংলাদেশে আটকে পড়া 5,000-এরও বেশি নাগরিক নতুন করে হতাশায় পড়েছেন। চাকরি হারানোর সংখ্যাও বেড়েছে। ইতালি প্রবাসী বাংলাদেশিরা এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। অনেকেই চাকরি হারাচ্ছে, অনেকেই কাজের ডকুমেন্টের মেয়াদ শেষের দিকে। কাজে সরকারের প্রতি অনুরোধ, তাদেরকে বিশেষ ব্যবস্থা ইতালি ফেরার ব্যবস্থা করুন। সরকারের প্রতি অনুরোধ জানাবো তারা যেন ইতালি সরকারের সাথে যোগাযোগ করে অতি দ্রুত আটকে পড়া বাংলাদেশিদের যেন ইতালিতে ফিরিয়ে আনতে পারে। এদিকে করোনা ভ্যাকসিনের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে যাওয়ায় মৃত্যুর হার কিছুটা কমেছে, তবে নতুন করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাংলাদেশে আটকে পড়া ইতালি প্রবাসীরা জানান কঠিন সময় পার করছেন তারা। কূটনৈতিক তৎপরতা চালানোর অনুরোধও তাদের। করোনাকালীন পরিস্থিতিতে আমরা দেশে আটকা পড়ে আছি দীর্ঘদিন। আমরা বাচ্চাদের পড়াশোনা এবং নিজের কাজ নিয়ে অনেক শঙ্কিত। আমাদের জন্য অতি দ্রুত ইতালিতে ফেরত নেওয়ার ব্যবস্থা করা হয়, এই জন্য আমরা সরকারের সহযোগিতা কামনা করছি। যত দ্রুত সম্ভব
বাংলাদেশে আটকে পড়া এই ইতালি প্রবাসীদেরকে ইতালিতে বিশেষ ব্যবস্থায় ফেরত নেওয়ার জন্য আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। বাংলাদেশের করোনা পরিস্থিতি শিগগিরই নিয়ন্ত্রণে না এলে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়। আসমাতুলি, নিউজ 24। প্রবাসে বসবাসরত বাংলা ভাষাভাষীদের হৃদয়ে সাহিত্য প্রেম জাগাতে শুক্রবার দুবাইয়ে আয়োজন করা হয় রবীন্দ্র নজরুল জয়ন্তী উৎসব। 3 ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ও নজরুলের সৃষ্টিকর্মের নানা দিক তুলে ধরা হয়। সোনিয়া, সামিয়া ও আহমেদ ইফতিখার পাভেলের সঞ্চালনায় নিখুঁতভাবে চিত্রায়ন হয় তাদের লেখা গান, কবিতা, নৃত্য ও গীতি আলেখ্য। এই উৎসবের আয়োজন করে ইউথ বাংলা কালচার ফাউন্ডেশন। জানাবো খেলার খবর। 3 দিনের কোয়ারেন্টাইন শেষে প্রথমবারের মতো মিরপুরে অনুশীলন করেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। রোববার সকাল 10টা থেকে টাইগারদের 3 ঘণ্টার অনুশীলন শেষে অস্ট্রেলিয়া প্র্যাকটিস শুরু করে বিকেল 4টায়। এদিকে প্রথম দিন অনুশীলনের পর মুশফিকের অনুপস্থিতিকে হতাশাজনক বলে উল্লেখ করেছে টাইগার হেড কোচ রাসেল ডোমিঙ্গো। পার্থ বণিকের রিপোর্ট। জিম্বাবুয়ে থেকে দেশে ফেরার পর সাকিব মাহমুদুল্লাহরা কিছুটা অবাক তো নিশ্চয়ই হয়েছেন। নিজের ঘরের কর্তৃত্ব যে এখন অন্যজনের হাতে, সে অন্যজন আর কেউ নয়, ক্রিকেট মোড়ল অস্ট্রেলিয়া। 4 বছর পর বাংলাদেশে এসে আতিথ্য নেবার বদলে যারা ব্যস্ত ছড়ি ঘোরাতে। করোনা প্রতিরোধের নামে অস্ট্রেলিয়ার দেয়া 3 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষে রবিবার অনুশীলনে আসেন সাকিব মাহমুদুল্লাহরা। সকাল 10টা নাগাদ মিরপুরে আসার পর মূল মাঠে কিছুক্ষণ চলে ওয়ার্ম আপ। খানিক বাদে বৃষ্টি শুরু হলে টাইগারদের ঠিকানা হয় ইনডোর। এরপর নেটে ব্যাটিং আর বোলিং ঝালিয়ে নেন সৌম্য, নাইম, মুস্তাফিজ আর তাসকিনরা। অজিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মুশফিকের সার্ভিস পাবে না বাংলাদেশ। বিষয়টি নিয়ে ক্ষোভ লুকোতে পারেননি খোদ টাইগার হেড কোচ রাসেল ডোমিঙ্গো। জৈব সুরক্ষা বলয়ে থাকার বিষয়ে অস্ট্রেলিয়ার এই কঠোর করোনা প্রোটোকল আমি মোটেই মেনে নিতে পারছি না। তারা যেভাবে পুরো বিষয়টিকে দেখেছে সেটা খুবই হতাশার। বাংলাদেশ স্টেডিয়াম ছাড়ার পর দুপুর 2টায় মাঠে আসেন অস্ট্রেলিয়ার 5 সদস্যের প্রতিনিধি দল। এদের গ্রিন সিগন্যাল মেলার পরেই 4টা নাগাদ মিরপুরে পা রাখে টিম অস্ট্রেলিয়া। চলে উইকেট পর্যবেক্ষণ, ওয়ার্ম আপ আর নেট সেশন। এদিকে বাংলাদেশের টার্নিং উইকেট নিয়ে রোমাঞ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার অ্যাস্টন টার্নার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ 4-1 ব্যবধানে হেরে 3 দিন আগেই বাংলাদেশে এসেছে টিম অস্ট্রেলিয়া। এবার টাইগারদের বিপক্ষে তাদের চ্যালেঞ্জটাও একই ফরম্যাটে। তবে বাংলাদেশে আসার পর থেকে অস্ট্রেলিয়াদের কর্মকাণ্ড এটি স্পষ্ট করেছে যে বাংলাদেশের পাশাপাশি তাদের আরেক প্রতিপক্ষ করোনা সংক্রমণ ভীতি। এখন এই 2 প্রতিপক্ষকে সামলে কিভাবে একটি সাবলীল সিরিজ খেলতে পারে অজিরা, সেটি দেখার বিষয়। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম থেকে পার্থ বণিক, নিউজ 24। কোনো প্রকার পদক প্রাপ্তি ছাড়াই শেষ হলো বাংলাদেশের টোকিও অলিম্পিক মিশন। পদক জেতার স্বপ্ন না থাকলেও ছিল ক্যারিয়ার সেরা টাইমিংয়ের প্রত্যাশা, কিন্তু সেটি হলো না বাংলাদেশের দৌড়বিদ জহির রায়হানের। টোকিও অলিম্পিকে নিজের সেরা টাইমিং ছাড়াতে পারেননি তিনি। রোববার অলিম্পিকে 400 মিটার হিটে 48.29 সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছে জহির, যার ফলে 8 জনের মধ্যে অষ্টম হয়ে হিট থেকেই বাদ পড়তে হয়েছে তাকে। 400 মিটার দৌড়ে জহিরের ক্যারিয়ার সেরা টাইমিং 47.34 সেকেন্ড। এদিকে টোকিও অলিম্পিকে দ্রুততম মানব হয়েছেন ইতালিয়ান অ্যাথলিট মার্সেল জ্যাকবস। আসরের সবচেয়ে আকর্ষণীয় এই ইভেন্টে 9.80 সেকেন্ড সময় নিয়ে বিশ্বের দ্রুততম মানবের মুকুট অর্জন করেন এই ইতালিয়ান। 100 মিটার স্প্রিন্টে 1 যুগেরও বেশি সময় ধরে উসাইন বোল্টের ঝলকে মুগ্ধ ছিল পুরো বিশ্ব। তার রেকর্ডে স্পর্শ করতে না পারলেও জ্যাকবসের হাত ধরে নতুন দ্রুততম মানব পেল টোকিও অলিম্পিক। তার চেয়ে 0.4 সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছে যুক্তরাষ্ট্র, আর ব্রোঞ্জ গেছে কানাডার ঘরে। এই ছিল এখনকার সংবাদের। সাথে থাকা সবাইকে ধন্যবাদ।